আজকে আমরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জগৎটা একটু কাছ থেকে দেখব। এখানে কি কি সম্ভাবনা আছে, কি বিশাল সুযোগ, আবার কোন চ্যালেঞ্জগুলোই বা অপেক্ষা করছে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই যে সংখ্যাটা আমাদের চোখে পড়ে সেটা হলো $450 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2024 সাল নাগাদ বাংলাদেশের জিডিপি এই বিশাল অঙ্কে পৌঁছে গেছে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা আসলে এই অর্থনীতির বিশালতার একটা সত্যিকারের প্রমাণ। আর এই বিশাল অঙ্কের জিডিপি নিয়ে বাংলাদেশ এখন কিন্তু বিশ্বের 34তম বৃহত্তম অর্থনীতি। এখানেই শেষ না, পুরো দক্ষিণ এশিয়ায় ভারতের পরে কিন্তু এর অবস্থান, মানে দ্বিতীয় বৃহত্তম। আচ্ছা, অর্থনীতির সাইজ তো বোঝা গেল, কিন্তু টাকাটা আসছে কোথা থেকে? এই স্লাইডটা কিন্তু দারুণ একটা গল্প বলছে। দেখুন, 51% আসছে সেবা খাত থেকে, এরপর আছে শিল্প 38%, আর যে কৃষি একসময় আমাদের অর্থনীতির মূল ভিত্তি ছিল, সেখান থেকে আসছে মাত্র 11%। এর মানে কি? এর মানে হল বাংলাদেশ কিন্তু খুব সফলভাবে একটা কৃষিভিত্তিক দেশ থেকে আধুনিক শিল্প আর সেবা খাতের অর্থনীতিতে পরিণত হয়েছে। এটা একটা বিরাট পরিবর্তন। আজকের এই আলোচনায় আমরা তাহলে কি কি দেখব? প্রথমে দেখব বাংলাদেশের অর্থনীতির এই অসাধারণ উত্থান, এরপর ডুব দেব বিনিয়োগের অফুরন্ত সুযোগের সাগরে, তারপর কথা বলবো সেই সুযোগ কাজে লাগানোর পথে কি কি বাধা আছে তা নিয়ে, আর সেই বাধা পেরোনোর উপায় কি। সব শেষে থাকবে একটা ফাইনাল ভার্ডিক্ট। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই সুযোগের মহাসাগরে। এখানে মূল প্রশ্নটা হলো, আচ্ছা, এখানে কারা বিনিয়োগ করতে পারে আর কোথায় বা করতে পারে? ব্যাপারটাকে আসলে দুই দিক থেকে দেখা যায়। একদিকে আছে আমাদের দেশে ছোট আর মাঝারি উদ্যোক্তারা। তাদের শক্তি হলো তাদের গতি, নতুন আইডিয়া আর ছোট কিন্তু লাভজনক বাজার ধরার ক্ষমতা। আর ঠিক তার উল্টো দিকে আছে বড় বড় কোম্পানি আর বিদেশি বিনিয়োগকারীরা। তাদের লক্ষ্য হলো স্কেল, মানে বিশাল আর অনেক বেশি পুঁজির প্রজেক্ট। আচ্ছা, ছোট আর মাঝারি শিল্প বা এসএমইর কথা যদি বলি, দেশের জিডিপির প্রায় 25% কিন্তু তারাই যোগান দেয়। তাদের জন্য সুযোগ যে কত তা বলে শেষ করা যাবে না। যেমন একটু ভাবুন তো, হয়তো কোনো তরুণ উদ্যোক্তা একটা মোবাইল অ্যাপ বানাচ্ছেন, যা দিয়ে গ্রামের কৃষক সরাসরি শহরের ক্রেতার কাছে তার পণ্য বেচতে পারছে। কিংবা ধরুন কেউ আমাদের সোনালী আঁশ পাট দিয়ে দারুণ ডিজাইনের ইকো ফ্রেন্ডলি ব্যাগ বানিয়ে বিদেশে রপ্তানি করছে। আইসিটি, অ্যাগ্রো প্রসেসিং, চামড়া, এমনকি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাপ্লাই চেনেও কিন্তু এই ছোট ছোট উদ্যোগগুলোর জন্য বিশাল সুযোগ রয়েছে। আর বড় প্লেয়ারদের কথা কি বলবো, দেশের বড় বড় কোম্পানিগুলোর জন্য তো রয়েছে আরও বড় ক্যানভাস। যেমন ধরুন স্টিল বা জাহাজ তৈরির মতো ভারী শিল্প, পাওয়ার প্ল্যান্ট, 5G নেটওয়ার্কের বিস্তার, কিংবা আমাদের গর্ভের ঔষধ শিল্প। দেশের মূল শিল্প আর অবকাঠামোর ভিত কিন্তু এই বড় কোম্পানিগুলোই শক্ত করছে। এতক্ষণ তো অনেক খাতের কথা বললাম, কিন্তু এখন যেটার কথা বলবো সেটা হলো বাংলাদেশের রপ্তানি অর্থনীতির একেবারে হৃৎপিণ্ড। হ্যাঁ, আমি তৈরি পোশাক বা আরএমজি খাতের কথাই বলছি। এই স্লাইডের দিকে একটু তাকান, ছবিটা কিন্তু একেবারে পরিষ্কার। আমাদের মোট যা রপ্তানি হয় তার প্রায় 81%ই আসছে শুধু এই একটা খাত থেকে। ভাবা যায়? এটা একদিকে যেমন আমাদের সবচেয়ে বড় শক্তি, ঠিক তেমনি এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্বলতাও। একটা খাতের উপর এই যে অতি নির্ভরশীলতা, এটা কিন্তু বেশ বড় একটা ঝুঁকির ব্যাপার। প্রশ্নটা হলো, যদি কোনো কারণে বিশ্ববাজারে পোশাকের চাহিদা হঠাৎ কমে যায় বা অন্য কোনো দেশ আমাদের চেয়েও সস্তায় পোশাক বানানো শুরু করে, তখন কি হবে? এই প্রশ্নটাই এখন পলিসি মেকারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তো বিদেশি বিনিয়োগকারীদের টানার জন্য সরকার কি করছে? বেশ কিছু আকর্ষণীয় অফার কিন্তু টেবিলে আছে। যেমন ধরুন, নতুন প্রজেক্টের জন্য 5 থেকে 10 বছরের ট্যাক্স হলিডে, স্পেশাল ইকোনমিক জোনে কোনোরকম শুল্ক ছাড়াই যন্ত্রপাতি বা কাঁচামাল আমদানি করার সুযোগ। আবার লাভ যা হবে তা সহজে নিজের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও আছে। এক কথায় বিনিয়োগের জন্য একটা দারুণ প্যাকেজ। কিন্তু গল্পটা যদি এতটুকুই হতো তাহলে তো কথাই ছিল না। মুদ্রার কিন্তু আরেকটা পিঠও আছে। চলুন এবার একটু রিয়েলিটি চেক করা যাক। মানে সুযোগের পাশাপাশি বাধাগুলো কি কি সেটাও তো জানা দরকার, তাই না? আর বাধার কথা উঠলেই সবার আগে যে শব্দটা মাথায় আসে সেটা হলো লাল ফিতা। বিনিয়োগকারীরা প্রায়ই বলেন যে বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে এই আমলাতান্ত্রিক জটিলতাটা একটা গোলক ধাঁধার মতো। এই স্লাইডের কোটেশনটা দেখুন, এটা কিন্তু কোনো বানানো কথা নয়। প্রায় শোনা যায় যে একটা সাধারণ পারমিট পেতে বা জমির কাগজপত্র ঠিক করতে কিংবা ছাড়পত্র পেতেই মাস ঘুরে বছর চলে যায়। এই একটা বাক্যই কিন্তু বলে দেয় যে মাঠের বাস্তবতাটা কি। আর এই দেরিটা একজন উদ্যোক্তার শুধু সময় বা টাকা নষ্ট করে না, তার পুরো উৎসাহটাই নষ্ট করে দেয়। শুধু লাল ফিতাই না, চ্যালেঞ্জের তালিকাটা কিন্তু আরও লম্বা। যেমন ধরুন ইনফ্রাস্ট্রাকচার,
বন্দরে জাহাজের জট, যখন তখন বিদ্যুৎ চলে যাওয়া। তারপর আছে ব্যবসার খরচ। ব্যাংক থেকে লোন নিতে গেলে সুদ গুনতে হয় 14 থেকে 16%। আবার পলিসিও হুটহাট বদলে যায়। আজ এক নিয়ম, কাল আরেক। এর সাথে যোগ করুন ইন্ডাস্ট্রি জন্যের দরকারি দক্ষ কর্মীর অভাব। এই সব কিছু মিলে কিন্তু এখানে ব্যবসা করার খরচ আর ঝুঁটি দুটোই অনেক বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হল, এই চ্যালেঞ্জগুলোর প্রভাব কি শুধু কথার কথা? একদমই না, এর বাস্তব প্রমাণও আছে। 2024 সালে বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফটিআই কমে দাঁড়িয়েছে মাত্র $1.27 বিলিয়ন। এটা কিন্তু গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম। এর মানে পরিষ্কার, এই বাধাগুলো দেখে বিনিয়োগকারীরা আসলেই পিছিয়ে যাচ্ছেন। তাহলে কি কোনো আশা নেই? অবশ্যই আছে। সমস্যা যখন আছে, সমাধানও আছে। চলুন এবার একটু সমাধানের দিকে নজর দেয়া যাক। এই ঝুঁকিগুলো কমিয়ে সামনে এগোনোর পথটা কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন 4টা জায়গায় মূল ফোকাস করতে হবে। 1 নম্বর, সরকারি নিয়মকানুন সহজ করা। এমন একটা ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে যেখানে সব কাজ এক জায়গা থেকেই হবে। 2, ইনফ্রাস্ট্রাকচারে বিশাল বিনিয়োগ। বন্দর, বিদ্যুৎ, রাস্তাঘাট সবকিছুকে বিশ্বমানের করতে হবে। 3, ফিনান্সিয়াল সেক্টরকে ঢেলে সাজানো। বিশেষ করে ছোট উদ্যোক্তারা যেন সহজে লোন পায় সেটা নিশ্চিত করা। আর 4 নম্বর হল আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইন্ডাস্ট্রির চাহিদার সাথে মেলানো, যাতে আমরা দক্ষ কর্মী তৈরি করতে পারি। তবে এই সব কিছুর ওপরে যে কথাটা বিশেষজ্ঞরা বারবার বলেন, সেটা হলো শুধু কাগজে কলমে দারুণ পলিসি বানালেই চলবে না। আসল চ্যালেঞ্জটা হলো সেটার ধারাবাহিক বাস্তবায়ন। পলিসি যেন হুটহাট বদলে না যায় সেই নিশ্চয়তা দিতে হবে। কারণ দিনের শেষে বিনিয়োগকারীদের আস্থা অর্জনের এর চেয়ে ভালো কোনো উপায় নেই। তো সব শোনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশকে তাহলে কি বলা যায়? হাই রিস্ক কিন্তু হাই রেওয়ার্ড, মানে ঝুঁকি অনেক কিন্তু লাভও কি তেমনি বিশাল? মজার ব্যাপার হল, বিশেষজ্ঞরা বাংলাদেশের এই সম্ভাবনাকে একটা দারুণ নাম দিয়েছেন, $1 ট্রিলিয়ন পুরস্কার। এর মানে কি? মানে হল, বাংলাদেশ যদি তার এই কাঠামোগত সমস্যাগুলোর ঠিকঠাক মতো সমাধান করতে পারে, তাহলে যে বিশাল অর্থনৈতিক সুযোগ তৈরি হবে তার মূল্য হবে $1 ট্রিলিয়ন পুরস্কারের। পুরস্কারটা সত্যি অনেক বড়। তাহলে মূল লড়াইটা কিন্তু এখানেই। একদিকে আছে প্রায় 17 কোটি মানুষের এক বিশাল বাজার, আর সেই সাথে একটা শক্তিশালী উৎপাদন খাত। আর ঠিক তার বিপরীতে আছে গভর্নেন্স আর ইনফ্রাস্ট্রাকচারের বড় বড় চ্যালেঞ্জ। এই দুই বিপরীতমুখী স্রোতের লড়াইয়ের ওপরই কিন্তু নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আলোচনা শেষ করার আগে তাই একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। বাংলাদেশ কি আগামী 1 দশকের মধ্যে বিশ্বের সেরা 25টা অর্থনীতির দেশের তালিকায় ঢোকার জন্য সত্যিই প্রস্তুত? এর উত্তরটা কিন্তু ভবিষ্যতের গর্বে নেই। উত্তরটা নির্ভর করছে আমরা আজকে কি পদক্ষেপ নিচ্ছি ঠিক তার ওপরেই।